জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রোক্লেমেশন অফ রিভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শহীদ মিনারে, যাকে শহীদ মিনারে আমরা 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। ভারতের মাওলানা সাদের অনুসরণকারীদের উগ্রবাদী বক্তব্য সহ বিশ্ব ইজতেমার পরিস্থিতিতে সৃষ্ট সংঘাতের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলামের সহসভাপতি নাজমুল হাসান কাশেমি। গত 17 ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে অতর্কিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি সহ দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী প্রেতাত্মারা এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, 31 জানুয়ারি থেকে ইজতেমা শুরু, আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের ইজতেমায় অংশগ্রহণের সুযোগ নেই। নাম্বার 1, 2018 ও 2024 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নাম্বার 2, 17 ডিসেম্বর 2024 যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। নাম্বার 3, এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। নাম্বার 4, 25 জানুয়ারি 2024 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। তারা আলেমদের থেকে, নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করেছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। ক্ষমতা গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজি ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া ছাত্র সমাজের উদ্দেশ্যে কর্মসংস্থান সৃষ্টির আশার বাণীও শোনান তিনি। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে সব কথা বলেন জামাত আমির। বিগত সরকার দেশের শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন জামাত আমির। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরো অনেক লড়াই করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন? তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরের জনপদের 5 জেলা এবং 1 বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ।
ভোর 6টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরের শীতের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। জি সাইদ, ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে উত্তরাঞ্চলে বেশ কিছুদিন ধরে যে শৈত্যপ্রবাহের সাথে যে হিমপাত সেটি কিন্তু চলমান ছিল। তবে আজকে জানিয়ে রাখি যে গতকালকেও সকাল থেকে যে রংপুরের আকাশে সূর্যের দেখা সেটি কিন্তু মিলেছে। তবে যে সূর্যের তাপ, সেই সূর্যের তাপ কিন্তু আসলে যে খরতাপ সেটি কিন্তু নেই। তবে তারপরেও যে সূর্যের দেখা পেয়ে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মাঝে যে কর্মচাঞ্চলতাটা সেটি ফিরে এসেছে। তবে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের দাঁড়াপাড়া, অর্থাৎ এখানে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। তবে আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলে যেহেতু শীতের সময় কিন্তু গরম কাপড়ের তুমুল একটা যে অভাব সেটি কিন্তু এই অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা হতদরিদ্র মানুষ, তারা কিন্তু অনেকটাই অনুভব করে থাকে। তবে আমরা দেখেছি যে সরকারি, বেসরকারি এবং অনেক সামাজিক সংগঠন কিন্তু এ ধরনের শীতার্ত মানুষের পাশে কিন্তু তারা আসলে এই মুহূর্তে দাঁড়িয়েছেন। তবে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি পীরগঞ্জের দাঁড়াপাড়া। আমরা একটু আসলে এরা যারা আসলে এখানে শীতার্ত মানুষ রয়েছে তারা দীর্ঘ সময় কিন্তু তারা তাদের যে শীতবস্ত্র পায়নি, এই যে আজকে আপনারা যে শীতবস্ত্র পাবেন, আপনাদের অনুভূতিটা একটু জানতে চাই। আমার অনুমতি কি জানতে, আমরা তো বয়স্ক লোক নেই, বয়স্ক লোক, আমরা এই কম্বল দিবে, আমরা সুখী, আমরা গায়ে আমাদের শান্তি হবে, ওই সেইটাই আমরা বলি না। একটু বলতে চাই যে কম্বলটা আসলে পাওয়ার পরে এতদিন ধরে কম্বল পাননি আপনারা, শীত কোনো বস্ত্র পাননি? পাই নাই তো পাচ্ছি, শান্তি হবে। জি, যেমনটা বলছিলেন যে আসলে যে শীতার্ত মানুষরা যারা বলছেন যে দীর্ঘ সময় তারা কিন্তু এই শীতের মধ্যে তাদের যে জনজীবন সেটা কিন্তু একেবারেই যে জবুথ অবস্থায় ছিল। আমরা একটু জানতে চাই যে এখানে বেসিসের, অর্থাৎ এখানে একজন দায়িত্বরত একজন সদস্য রয়েছেন, তার সাথে কথা বলতে চাই যে আপনারা তো উত্তরাঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে আপনারা আপনাদের শীত বস্ত্র বিতরণ চলমান রেখেছেন। আসলে এই উত্তরাঞ্চলে কিন্তু যে পরিমাণ বরাদ্দ থাকার কথা সরকারি উদ্যোগে এবং সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে, সেটি কিন্তু আসলে সেটি বরাদ্দটা অনেকটাই কম। আপনারা আসলে কেমন বিতরণ করছেন? আসলে দেখুন, তার ধারাবাহিকতায় কিন্তু আপনার এই কথা ধারাবাহিকতাই আমরা আসলে উত্তরাঞ্চলকে বেছে নিয়েছি। বেসিস একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে, আইটি খাতে ব্যবসায়ীদের একটি শীর্ষ সংগঠন হিসাবে কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কার্যক্রমগুলো প্রতি বছরই পরিচালিত করে আসছে। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকের এই কার্যক্রম পরিচালনা করছি। আজকে আমরা সকাল থেকেই শুরু করেছি। আজকে এখানে আমাদের এটা তৃতীয় স্পট। আমরা প্রায় 15টা স্পটে এখন সীমিত আকারে প্রায় 1200 শীতার্তদের মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করব। তো যেমনটি আপনি বলছিলেন যে আসলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তো তাদের মাধ্যমেই আমরা জানাতে চাই যে এই দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের কাছে সরকারি সহায়তায় তো এই সহযোগিতাগুলো পৌঁছে, সমাজের বিত্তবান যারা আছে তারাও যাতে করে এই জায়গাগুলোতে পৌঁছে। দেখুন, আজকে যদি আপনি লক্ষ্য করেন বেসিসের এই কার্যক্রমে কিন্তু আমরা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর আদিবাসীদেরকে এখন বেছে নিয়েছি। আমরা তৃতীয় লিঙ্গের যারা আছেন এই ভাই বোনরা আছেন, তাদের কাছেও কিন্তু আজকে আমাদের রাত্রে এই কার্যক্রমের একটা অংশ পরিচালিত হবে। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে, সেটি হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীদের বেছে বেছে যারা এই সুবিধা বঞ্চিত, তাদের কাছে এই সুবিধাটা পৌঁছাতে হবে। আর একটা ছোট্ট করে যদি আমি বলতে চাই, আজকে বিতরণ কার্যক্রম কিছুক্ষণ আগে যে স্পটে আমরা ছিলাম, সেখানে অনেকটা অভিযোগের সুরেই বলছিল যে আজকে আমরা পাচ্ছি, কিন্তু বিগত সরকারের সময়ে এই কম্বল বিতরণ কার্যক্রমগুলো যখন হচ্ছিল তখন দলীয় পরিচয় বিবেচনায় একেবারে বিত্তবান যারা, তাদের ঘরে ঘরে এই বিষয়গুলো, এই উপকরণগুলো পৌঁছে গেছে, যাদের আসলে এই সুবিধা ভোগ করবার কথাই ছিল না। তার মানে সত্যিকারের সুবিধাভোগী যারা, তারা কিন্তু এতদিন বঞ্চিত হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের এই নেতৃত্বে যে দেশ পরিচালিত হচ্ছে, আমরা যারা ব্যবসায়ী সংগঠন আছি
তারা যাতে করে এভাবে সকলের কাছে পৌঁছতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বিত্তবানদেরকে আহ্বান। ধন্যবাদ। যেমনটা শুনছিলাম, আসলে আমরা একটু শুনতে চাই যে সরকারি বরাদ্দে আসলে এখনো উত্তরাঞ্চলে অনেক জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে যারা নিম্নাঞ্চলে বসবাস করছে তাদের মাঝে এখনো গরম কাপড় কিন্তু তাদের যে অভাব সেটি আসলে এখনো হয়নি। আমরা একটু যুক্ত হব পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সাথে। আসলে সরকারি উদ্যোগে কেমন বিতরণ আপনারা করছেন এই শীতবস্ত্র? ধন্যবাদ। শুরুতেই বলে রাখি, আসলে উত্তরাঞ্চলের শীতের মাত্রা এবং প্রকোপ দুটোই বেশি, আপনারা জানেন। এবছরও শীত এসেছে জাঁকিয়ে এবং শীত পড়েছেও খুব। আমরা সরকারি পক্ষ থেকে শীতবস্ত্র বলতে আসলে কম্বল যেটা পেয়েছে, আমাদের বিতরণ কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা 1400 কম্বল বিতরণ করেছি, কিন্তু আপনারা জানেন যে এই 1400 কম্বলও আসলে আমার পীরগঞ্জ উপজেলার জন্য যথেষ্ট নয়। পর্যায়ক্রমে আরও কম্বল আসবে, আমরা বিতরণ করব। তবে পাশাপাশি বেসিস আজকে যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ বিত্তবানরাও যদি একই সাথে এগিয়ে আসে এবং শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে যার সামর্থ্য আছে তারা সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আমাদের যারা প্রান্তিক পর্যায়ের জনগণ আছে তারা উপকৃত হবে, সুবিধা পাবে এবং এই শীতকালটা তাদের ভালো কাটবে। জি, আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক রয়েছেন মাসুম বিল্লাহ। আসলে জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্ররাও তারাও কিন্তু আসলে এই শীতার্ত মানুষের পাশে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে দেখেছি। আসলে আপনারা কি ধরনের কার্যক্রম চলমান রেখেছেন? আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে যেমন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ইউনিয়নে আমাদের এই শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম চলমান রেখেছি। আমরা ইতিমধ্যে অলরেডি উপজেলা প্রশাসনের কাছ থেকে প্রায় 3টা ইউনিয়নে কম্বল দিয়েছি। আজকে এই যে একটি সংগঠন, ব্যবসায়ী সংগঠন বেসিসের পক্ষ থেকেও কম্বল দেওয়া হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয় করার চেষ্টা করছি এবং প্রকৃতপক্ষে যে লোকগুলো নিডি, যারা মানে পাওয়ার দরকার তারাই যেন পায়, আমরা ছাত্ররা সেই কাজটাই করে যাচ্ছি। আসলে যেমনটা শুনছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ বিশেষ করে অনেক শীতার্ত মানুষ কিন্তু এখানে তারা কিন্তু তাদের যে শীতবস্ত্র পাওয়ার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা যেটি বলছেন যে বিগত সময়ে তাদের যে ন্যায্য অধিকার যেটি পাওয়ার সেটি কিন্তু পায়নি। তবে এই যে আদিবাসী যে জনগোষ্ঠী, সেটি কিন্তু বাংলাদেশের একেবারে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠীর মাঝে কিন্তু আজকে শীতবস্ত্র হাতে তুলে দেওয়া হবে। এ কারণে কিন্তু আসলে তাদের যে আসলে বাধার আনন্দ কিন্তু আমরা দেখেছি। তবে উত্তরাঞ্চলে যখন এই শীতের প্রকোপ বাড়তে থাকে, এই অঞ্চলের মানুষের মাঝে যে দুঃখ কষ্টে সেটি কিন্তু একেবারে সীমা থাকে না। এ কারণে যারা সমাজের বিত্তবান তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই উত্তরাঞ্চলে যারা আসলে শীতার্ত মানুষ আছে তাদের পাশে যেন দাঁড়ানো হয়, এমনটাই প্রত্যাশা করছেন উত্তরাঞ্চলের যারা ছিন্নমূল মানুষ রয়েছেন। এই ছিল সাইদ রংপুর থেকে আজকের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ উত্তরাঞ্চলের শীতের সার্বিক পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের শীতের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রংপুর থেকে মাহমুদুল হাসান। ঘন কুয়াশা আর প্রবল শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীর জনজীবন। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। শীতের প্রকোপে বেশি বিপাকে রয়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন সামস্তাবরিজ উচ্ছ্বাস। গেল কয়েকদিন থেকেই প্রবল শীতের কবলে উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। শীতে কাইল হয়ে পড়েছে জনজীবন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে নিম্নআয়ের মানুষের ভিড়। হিম কুয়াশায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়াও ঘন কুয়াশায় যানবাহনগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশা, গাড়ি চালা যায় না, অনেক কষ্টে আছি বাচ্চা নিয়ে। বাচ্চা কাচ্চার ঠান্ডা নিবারণ করা সম্ভব হচ্ছে না। 2 দিন থেকে একটু বেশি কুয়াশা পড়েছে, যার কারণে আমরা শীতবস্ত্র মেলায় কেনাকাটা করতে আসছি। এখানে কম দামে একটু পাওয়া যায়, বেসিক্যালি আগের থেকে একটু অনেকটা ভালো। আজকে সূর্য তাপমাত্রা পড়ার পর এখন বেসিক্যালি আমার সুন্দরভাবে বেসিক্যালি করতে হচ্ছে। এদিকে শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশ এই জিনিসই ভর্তি আছি হাসপাতালে। বেড়াঘোড়া করতে পারি না, খুবই সমস্যা হয় আমার। কাশ জ্বর, তার জন্য চেষ্টা নেবেন। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। এসব রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে তিল ধরানোর জায়গা নেই,
বিশেষ করে আমাদের উপরে যেগুলো রোগী ভর্তি আছে সেখানেও আমরা জায়গা সংকুলন করতে পারছি না এবং আমাদের বহির্বিভাগেও যথেষ্ট পরিমাণ ভিড় বেড়ে গেছে। উপজেলা প্রশাসন বলছে সরকারের পক্ষ থেকে যেসব কম্বল ও টাকা পেয়েছেন সেইগুলো শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। যেহেতু শীত আমাদের একটু সময় নেওয়া হয় এখানে, সেহেতু সরকারের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আরও কম্বল পাবো এবং টাকা পাবো বলে আমরা আশা করছি এবং সেটা পাওয়া মাত্র আমরা দ্রুত সময়ের মধ্যে বিতরণ সম্পন্ন করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা অভিমুখী চলাচলকারী বিভিন্ন ট্রেনে কর্মরত রেল কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। পাওয়ার কার, এসি অপারেটর রুমের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে টাকার বিনিময়ে বিনা টিকিটধারী যাত্রী পরিবহন করাচ্ছেন দায়িত্বরতরা। এতে সংশ্লিষ্টদের পকেট ভারী হলেও রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সাথে হুমকির মুখে পড়ছে ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা অভিমুখে চলাচলকারী বিভিন্ন ট্রেনের মধ্যে অন্যতম আন্তনগর, একতা ও নীলসাগর এক্সপ্রেস। নিরাপদ ভ্রমণের অন্যতম মাধ্যম রেল হওয়ায় রাতে চলাচলকারী ট্রেন দুটির যাত্রী সংখ্যাও তুলনামূলক বেশি। যাত্রীর সংখ্যা বেশি হলেও অসাধু রেল কর্মকর্তা কর্মচারীদের কারণে এ ট্রেন দুটি থেকে প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছে সরকার। পার্বতীপুর থেকে ঢাকা পর্যন্ত শোভন শ্রেণীর প্রতি টিকিটের মূল্য 540 টাকা হলেও বিনা টিকিটের প্রতি যাত্রী হতে 300 থেকে 700 টাকা নিচ্ছেন পাওয়ার কার, এসি অপারেটর, ক্যাটারিং সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ট্রেন সংশ্লিষ্টরা। উল্লেখিত টাকা কয়েক ভাগে বিভক্ত হয়ে পুরোটাই পকেটস্থ করছেন তারা। রেল কর্মচারীদের বিরুদ্ধে বিনা টিকিটের যাত্রী পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের হলেও পার্বতীপুর থেকে ঢাকা রুটে যাত্রাকালে পাওয়া যায় এর সত্যতা। টিকিট না থাকলেও এসি অপারেটর রুম, পাওয়ার কার সহ স্টোর রুমে বসে গন্তব্য যেতে দেখা যায় বেশ কিছু বিনা টিকিটের যাত্রীদের। টিকিট ছাড়া কিভাবে যাচ্ছেন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টদের ম্যানেজের কথা জানান তারা। আমার কাছে 300 টাকা নিছে, নিয়ে পার্টি পিছা দিচ্ছে। আমি আর কি বলছি দাঁড়া যাবো, এই জন্য পার্টি পিছা দিচ্ছে। এখানে কি মানুষ ওঠার জায়গা ভাই? হ্যাঁ, যাওয়া যায় না ভাই, কিভাবে যাবো? এখানে তো মালামাল রাখার জায়গা, আপনারা এখানে কেন? হ্যাঁ, এসি অপারেটরের মতো গুরুত্বপূর্ণ স্থানে টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে মাই টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত এই রেল কর্মচারী। শোনেন, আপনি শোনেন, একটু কথা বলেন ভাই। আরে আপনি লোক নিচ্ছেন কেন? যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রেনে ক্যাটারিং সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ। ক্যাটারিং সার্ভিসের মালামাল পরিবহনের জন্য স্টোর দেওয়া হলেও সেখানে তোলা হচ্ছে যাত্রী। টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এই ব্যক্তি। স্টোর রুমে লোক রাখছেন কেন? বলেন বলেন, স্টোর রুমে লোক রাখার জায়গা এটা? তার লোক রাখছেন তো এখানে। কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ নাকের ডগায় টাকার বিনিময়ে বিনা টিকিটের যাত্রী পরিবহন করলেও কোনো ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ কর্মকর্তা। এটা আমার ঊর্ধ্বতন ছাড়া তো আমি সেটা আপনাকে ফোন দিতেও পারি না, বা আমার ঊর্ধ্বতন সেটা আপনাকে করতে হবে। এদিকে বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। এটা তো আমি জানি না, আপনি যেহেতু অভিযোগ করেছেন আমি এটা তদন্ত করে দেখছি, এটা হয় ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার মধ্যরাতে রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দস্যু বনহুর খ্যাত নায়িকার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বাংলাদেশের চলচ্চিত্রের আরও একটি নক্ষত্রের পতন। টানা 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার দিবাগত রাত 1:10 বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রক্তে সংক্রমণ ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অঞ্জনা রহমানের জানাজা। দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন অঞ্জনা। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু সিনেমা দিয়ে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয়। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত দস্যুর বনহর।
এরপর থেকেই সাফল্যের সঙ্গে তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে অঞ্জনা 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। নৃত্যশিল্পী থেকে গায়িকা হয়ে সর্বাধিক ও যৌথ প্রযোজনার এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি। গাংচিল ও পরিণীতা সিনেমায় অভিনয়ের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও পরিণীতা, মোহনা ও রাম রহিম জন সিনেমার জন্য 3 বার বাদশাহ পুরস্কার পেয়েছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন ও আহত হয়েছেন 12,608 জন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত এবং 13,190 জন আহত হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত 2024 সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে আরও বলা হয়, গত 10 বছরে নতুন করে 60 লাখ ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নামার পাশাপাশি ছোট যানবাহন অবাধে বৃদ্ধি ও এসব যানবাহন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহভাবে বাড়ছে। দফায় দফায় 3 মেয়াদে 16 বছর এক নাগারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সড়কে অবকাঠামো নির্মাণে যতটুকু সাফল্য দেখিয়েছে, ঠিক ততটুকু সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা বন্ধে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন।